ডিএ দেয়া রাজ্য সরকার তো কারোর ব্যক্তিগত জমিদারি বা তার যা মনে হলো করলো এরকম তো ব্যাপার নয়। তাহলে ডিএটা হচ্ছে বেতনের একটা অংশ। তা সেই বেতনের অংশটা তুমি দেবে, তার তো একটা সূচক থাকবে যে কিভাবে তুমি দেবে। রাজ্য সরকারের এরকম নিজস্ব কোনো সূচক নেই। কর্মচারীদের একটা অংশকে কেন্দ্রীয় হার বা তামিলনাড়ুর হারে দেবেন, আর অন্য একটা অংশকে তারা যেরকম মনে করবেন দেবেন। এই বৈষম্যটা করা যায় না। যারা ভারতকে দীর্ঘদিন ধরে শাসন করেছে 200 বছর ধরে, তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে ভারত পরিচালিত হবে না, ভারতীয় বিচার ব্যবস্থা পরিচালিত হবে না। ভারতীয় বিচার ব্যবস্থা পরিচালিত হবে স্বাধীন ভারতে, যখন ভারতের ন্যায় সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট পথ চলা শুরু করেছে তখন থেকে। একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে রিটেন নোট অফ সাবমিশন, সেই 109 পাতার রিটেন নোট অফ সাবমিশন জমা দেওয়া হয়ে গেছে এবং আপনারাও জমা দিয়েছেন, আপনারা পোস্টও করেছেন ফেসবুকে দেখলাম। কত পাতার আপনাদেরটা? আমাদের 11 পাতার। 109 পাতার উত্তর 11 পাতার? সরকার পক্ষে 109 পাতা দেয়নি, 160 পাতা। এখন বিষয়টা হচ্ছে যে যখন মানে খুব বিপদে পড়ে মানুষ, তখন খড়কুটো ধরেও বাঁচতে চায়। এখন এইটা হচ্ছে সরকারের মরিয়া প্রয়াস। এখন এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় মাননীয় বিচারপতিরা শুনানি শেষ হয়ে যাওয়ার পরে একটা রিটেন সাবমিশন সব পক্ষকে করতে বলেন। তার কারণটা হচ্ছে যাতে মাননীয় বিচারপতিরা লিখিতভাবে বিভিন্ন পক্ষের বক্তব্যটা সংক্ষিপ্তভাবে জেনে নিতে পারেন এবং তাদের রায় তৈরি করতে এটা কাজে আসে। তা সেক্ষেত্রে এই যে রিটেন সাবমিশন, সেটা অল্প পাতার হওয়াই বাঞ্ছনীয়। এবং আমার জানা একটি ঘটনা আছে, কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলায়, বিচারপতির নাম জানতে চেয়েও না, তা এরকম একটা গুরুত্বপূর্ণ মামলায় একটি 110 পাতার রিটেন সাবমিশন পেশ হয়েছিল। তা মাননীয় বিচারপতি সঙ্গে সঙ্গে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তা সরকার পক্ষ দিয়েছে এবং যে বিষয়গুলো মহামান্য আদালত ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন সে বিষয়গুলো আবার তুলেছেন এবং অনাবশ্যকভাবে বিভিন্ন বিষয় এনেছেন, যার ফলে লেন্দি হয়ে গেছে এবং এটা মাননীয় বিচারপতিদের সাহায্য করার বদলে তাদের কাজটা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের রিটেন নোট অফ সাবমিশন খুব সংক্ষিপ্ত, 11 পাতার। আমরা সুনির্দিষ্টভাবে লিখেছি, বলেছি আমরা মামলাটা করেছিলাম কিসের জন্য। মামলাটা করেছিলাম যে সংবিধানের 309 নম্বর ধারায় বলা আছে যে কেন্দ্রীয় কর্মীদের জন্য পার্লামেন্ট এবং রাজ্য কর্মীদের জন্য স্টেট লেজিসলেচার তারা আইন করতে পারে এবং সেই আইন থেকে সরকার রুল তৈরি করে। এখন এই রুল তৈরি করা হলে সরকার কিন্তু সেই রুলটা মানতে বাধ্য থাকে। অর্থাৎ একবার রুল তৈরি করে ফেলার পরে আমি বললাম যে না আমি এটা মানি না, এটা হয় না। তা সংবিধানের 309 নম্বর ধারায় পূর্বতন সরকার, বাম সরকার, অর্থমন্ত্রী ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত, তিনি রোপা 2009 তৈরি করেছিলেন এবং তাতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন, এই সংস্থান রেখেছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়া হবে বা পেনশনারদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ। আমরা শুধুমাত্র সেই যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের যে সাংবিধানিক প্রতিশ্রুতি, সেইটা পালন করার কথা বলেছি যে এটা আপনারা মেনে নিন। এখন সরকার এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা কিন্তু 1 নম্বর বললেন যে ডিএটা আমাদের অধিকার নয়, 2 নম্বর বললেন যে আমার যখন ইচ্ছে আমি দেব। এখন আমাদের এই যে মানে একটা অসম্মান রাজ্য কর্মীদের প্রতি, এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের মূলত মামলা। কত টাকা আমরা পাবো, আর্থিকভাবে কতটা সুবিধে পাবো, এটা নিশ্চয়ই একটা ব্যাপার, কিন্তু এটাই মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে রাজ্য সরকার যেভাবে, বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের সামাজিক সম্মানটাকে একেবারে ধুলোয় লুটিয়ে দিচ্ছিলেন। আপনারা জানবেন ওই বই মেলায় গিয়ে উনি একটা কর্তব্যরত কনস্টেবল, কনভয় আসতে অল্প একটু দেরি হচ্ছে, উনি তাকে বললেন হ্যাঁ আপনাকে চাপ গেপিটের চামড়া তুলে নিতে হয়। কোথায় একটা বন্যা ত্রাণে গেছেন, সেখানে বিডিও আসতে একটু দেরি করেছে। এখন যে কোনো কারণে বিডিও অসুস্থ হতে পারেন, তার পারিবারিক কোনো সমস্যা ঘটতে পারে, পরিবারের কেউ মারা যেতে পারেন, গুরুতর অসুস্থ হতে পারেন, অনেক কারণেই বিডিও আসবে না। তা কারণটা জানা উচিত। তো উনি বললেন যে
সামনে থাকলে আমি থাবড়ে গাল লাল করে দিতাম। বা এই যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, এখানে আপনি দেখবেন প্রশাসনিক বৈঠকের সিলেক্টিভ অংশ টিভিতে মানে ইলেকট্রনিক মিডিয়ায় দেখানো হয় এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের ধমকাচ্ছেন, বকছেন এবং তাদের সামাজিক সম্মানহানি হচ্ছে। এতে প্রশাসনিক শৃঙ্খলারও কিন্তু দফা রফা হয়ে যাচ্ছে। কারণ একজন বিডিওর সামনে, একজন আইসির সামনে যদি ডিজি, পুলিশ কমিশনার বা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে ধমকানো হয়, তাহলে তো তাদের যে মানে নির্দেশ দেওয়ার যে ক্ষমতা, এটাকেই তো প্রশ্ন করে দেওয়া হয় এবং তাদেরকে একটা হাসির খোরাকে পরিণত করে দেওয়া হয়। এরপরে সবথেকে বড় যেটা করলেন, যে রাজ্য কর্মীদের উনি কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করলেন, চোর ডাকাতের সঙ্গে তুলনা করলেন। এখন এগুলো একজন ব্যক্তি মানুষ যখন কারোর সম্পর্কে কোনো মন্তব্য করেন, তখন তার ব্যক্তিগত রুচি, পারিবারিক শিক্ষা, তার ব্যক্তিগত শিক্ষা, তার সংস্কৃতির মান তার উপরে নির্ভর করে। তো সেই অনুসারে উনি বলেছেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু এতে কিন্তু রাজ্য কর্মীদের যে সামাজিক সম্মান, এইটা কিন্তু হানি হতে লাগলো। এবং সবথেকে বড় হানি হলো, উনি বললেন যে ডিএটা রাজ্য কর্মীদের কোনো অধিকার নয়, এটা দয়ার দান, আমার যখন ইচ্ছে হবে আমি দেবো। কিন্তু যে 300 সংবিধানের যে 309 ধারার কথা আপনি বললেন, এটা তো রাজ্যের রিটেন নোট অফ সাবমিশনে উল্লেখ রয়েছে যে সংবিধানের 309 ধারা অনুযায়ী রাজ্য ডিএ নির্ধারণ করবে। স্পষ্ট তো সেই রিটেন নোট অফ সাবমিশনে রয়েছে। থাকবে তো। এখন সত্যি কথা বলতে কি, সরকার পক্ষ যে 107 পাতার যে সাবমিশন দিয়েছেন, তাতে আমাদের সরকার পক্ষকে ধন্যবাদ জানানো উচিত। কারণ আমাদের বক্তব্যটাই তারা তুলে ধরেছেন। আমরাও তো সেটাই বলছি যে সংবিধানে 309 নম্বর ধারা অনুসারে রাজ্য সরকার বিধি তৈরি করবেন, রুলস তৈরি করবেন, রাজ্য কর্মীদের কত হারে ডিএ দেওয়া হবে, কোন সূচকের উপর দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এটা রাজ্য সরকার ঠিক করবেন। কিন্তু একবার রুল তৈরি হয়ে গেলে তার পরবর্তীকালে শাসক দলের পরিবর্তন হলে সেই শাসক দল এসে বলতে পারে না যে আমি ওটা মানি না, ও তো আগের শাসক দল করে গিয়েছিল। কারণ গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউইং বডি। এখন ডক্টর অসীম দাশগুপ্ত, পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী, তিনি 309 নম্বর ধারার অধীনে রোপা 2009 তৈরি করেছিলেন। যে রোপা 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ কর্মীদের এবং অবসরপ্রাপ্তদের ডিআরএস রিলিফ দেওয়ার কথা বলা আছে। আমরা শুধু সেইটুকু বলেছি যে এইটুকু দিন। এবং রাজ্য সরকার 1 জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিলে আমাদের যে প্রাপ্য হতো, সেই প্রাপ্যের যতটুকু দেননি সেই টাকাটা আমরা দিতে বলেছি। এর বাইরে তো আমাদের কিছু বক্তব্য নেই। আর 2 নম্বর কথা আমরা বলেছিলাম যে যেহেতু রাজ্য সরকার ডিএ দেয়া, রাজ্য সরকার তো কারোর ব্যক্তিগত জমিদারি বা তার যা মনে হলো করলো এরকম তো ব্যাপার নয়। তাহলে ডিএটা হচ্ছে বেতনের একটা অংশ। তা সেই বেতনের অংশটা তুমি দেবে, তার তো একটা সূচক থাকবে যে কিভাবে তুমি দেবে। রাজ্য সরকারের এরকম নিজস্ব কোনো সূচক নেই। সারা ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য সরকার, কেরল বাদে, তারা কিন্তু এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক হিসেবে ধরেই কিন্তু ডিএটা দেয়। তাহলে তুমি মানবে না কেন? এবং এআইসিপিআই মানতে কেন পশ্চিমবঙ্গ সরকার বাধ্য? রাজ্য আমি বলবো কেন পশ্চিমবঙ্গ সরকার এআইসিপিআই মানতে বাধ্য। যে তুমি রুলস করেছো 2000 রোপা 2009-এ যে আমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেবো। বিশেষত এই শাসক দল যখন বেতন কমিশন করেছেন, তখন তো 1980 = 100 এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করেই বেতন কমিশন তৈরি করেছো। এবং এই 1980 = 100 ধরে 100 পয়েন্ট ধরে তুমি তো বেতন কমিশনের সুপারিশ দিয়েছো। তাহলে তুমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে তোমার প্রয়োজন মতো এক ক্ষেত্রে ব্যবহার করবে আর এক ক্ষেত্রে ব্যবহার করবে না, এটা হয় না। কাজেই এটা তোমাকে মানতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কোনো কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার তৈরি করে না। সিমলায় লেবার ব্যুরো, তারা 7টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টা রাজ্য সরকারের থেকে নির্বাচিত কিছু শহর এবং গ্রামে নির্বাচিত কিছু পণ্যের মূল্য কত সেইটার একটা তালিকা প্রতি মাসে তারা নেয়। তার একটা গড় করে
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করে প্রতি মাসে। এখন মাসে মাসে যদি ডিএ দেওয়া হয় গণনার ক্ষেত্রে অসুবিধে, এই জন্যে গণনার সুবিধের জন্য এটা বছরে দুবার করা হয়েছে। তা কাজেই যেহেতু রাজ্য সরকারও, পশ্চিমবঙ্গ সরকারও এই এআইসিপিআই তৈরি করতে ডাটা পাঠায় সরকারিভাবে, তারা তো এটার প্রতি দায়বদ্ধ। আর তৃতীয় আমরা যে বিষয়টা বলেছিলাম, দিল্লি এবং চেন্নাইয়ে যে কর্মচারীরা কাজ করেন তাদের দিল্লিতে দিল্লি সরকারের হারে বা কেন্দ্রীয় হারে এবং তামিলনাড়ু সরকারের হারে হাউস রেন্ট অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স এবং সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া হয়। এখন সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স আমাদের দেওয়া হয় না, হাউস রেন্ট অ্যালাউন্সও আমাদেরকে কেন্দ্রীয় হারে বা ওই তামিলনাড়ুর হারে দেওয়া হয় না। কিন্তু ডিএর প্রশ্নে রাজ্য সরকার কর্মচারীদের একটা অংশকে কেন্দ্রীয় হার বা তামিলনাড়ুর হারে দেবেন আর অন্য একটা অংশকে তারা যেরকম মনে করবেন দেবেন, এই বৈষম্যটা করা যায় না। এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। এই বিরোধিতাটা তোমাকে এই বৈষম্যটা দূর করতে হবে, এই সোজা বক্তব্য আমাদের ছিল। এবং হ্যাঁ, উনি তো মনে করেন উনি সংবিধান আইন সবার ঊর্ধ্বে, এবং উনি নিজেকে দাবি করেন উনি আইনজ্ঞ। যাকে সেসব বিষয়ে আমি যাচ্ছি না। তা আমরা আমাদের সাবমিশনে 11 পাতার সাবমিশনে খুব সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলোই তুলে ধরেছি। যেমন প্রথম আমরা যেটা বলেছি 3 নম্বর অনুচ্ছেদে, দ্যাট দিস অর্ডার অফ দ্য লার্নেড ট্রাইব্যুনাল ওয়াজ চ্যালেঞ্জড by way of a writ petition WPST number 45 of 2017 and by order dated 31/08/2018 the order of the learned tribunal was set aside। অর্থাৎ ট্রাইব্যুনাল প্রথমে রায় দিয়েছিল যে ডিএটা হচ্ছে রাজ্য সরকারের ডিসক্রিশন, কর্মচারীদের কোনো অধিকার নয়। তার বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করেছিলাম হাইকোর্টে। সেই মামলাটার মহামান্য কলকাতা হাইকোর্ট স্যাটের নির্দেশকে সেট অ্যাসাইড মানে খারিজ করে দিয়েছেন এবং বলেছেন, হেল্ড দ্যাট the claim of the employees for DA was a legally enforceable right and the matter was remanded back for adjudication of 2 specific issues. No SLP was preferred। এই যে বাক্যটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। নো SLP was preferred অর্থাৎ 31শে আগস্ট 2018 মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু কোনো এসএলপি আজ পর্যন্ত দাখিল করেননি, অর্থাৎ ওই রায়টাকে চ্যালেঞ্জ করেননি। এবারে আপনি চলে যান 7 নম্বর অনুচ্ছেদে, সেখানে আমরা বলেছি দ্যাট নো এসএলপি ওয়াজ প্রেফার্ড বাই দি স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অফ দ্য জাজমেন্টস ডেটেড 31/08/2018 অ্যান্ড 07/03/2019 বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোরসেড ইস্যু। অর্থাৎ ডিএর প্রশ্নে 31/8/2018 সালে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেইটা এবং তারই রেসপেক্টে রিভিউ পিটিশনের প্রেক্ষিতে যে রায় হয়েছিল 7/3/2019-এ, সেই দুটো রায়ের কোনো বিরোধিতা, কোনো চ্যালেঞ্জ রাজ্য সরকার করেননি, কোনো এসএলপি দাখিল করেননি। ফলে সেইটা বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোরসেড ইস্যু। এটা রাজ্য সরকারের ক্ষেত্রে আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে গেছে। অর্থাৎ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা কিন্তু এখন আমাদের আইনি অধিকার, এটা নিয়ে কোনো বিতর্ক বা প্রশ্ন নেই, এটা আমরা বলেছি এবং এটা হচ্ছে একদম বাস্তব সত্য। এরপরে আমরা যেটা বলেছি যে রোপা রুলের, এটা আছে অনুচ্ছেদ নম্বর 6, রোপা রুলের 3C সাবসেকশন 3, তাতে এই ডিএর ক্যালকুলেশনের কথাটা বলা আছে ডিএর পার্সেন্টেজ হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 536 ডিভাইডেড বাই 536 ইন্টু 100%। এ তো আমাদের ব্যাপার নয়, এটা তো 309 নম্বর ধারায় রাজ্য সরকার ঠিক করেছেন, তা আমরা শুধু সেইটা কার্যকর করতে বলেছি। আমরা তো বাড়তি কিছু বা নতুন কিছু চাইনি, আমরা তো বলিনি যে এটা করো। আর সবথেকে বাকি যে বিষয়গুলো 11 পাতায় আছে, আমরা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কিছু রায় তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, কিন্তু আমরাও কিছু রায় তুলে ধরেছি যেখানে বলা হয়েছে ডিএটা কর্মচারীদের অধিকার দিতে হবে সরকারকে।
এখন সুপ্রিম কোর্টের রায়ের মধ্যেই পার্থক্য কেন? প্রশ্নটা হচ্ছে যে সরকার পক্ষ তাদের মাননীয় আইনজীবীরা অত্যন্ত নামি দামি আইনজীবী, মহার্ঘ আইনজীবী, কিন্তু তারা একটা বিষয় গুলিয়ে দিতে চেয়েছিলেন। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু সুপ্রিম কোর্ট বা আমাদের জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা তারা কিন্তু 1947 সালেই ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে তারা কিন্তু কাজ করতে শুরু করেনি। স্বাধীনতার বেশ কয়েক বছর পর্যন্ত প্রিভি কাউন্সিলের, অর্থাৎ ব্রিটেনের প্রিভি কাউন্সিলের তার নির্দেশে, তার নেতৃত্বে এই কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলতো। অর্থাৎ সেই সময় সুপ্রিম কোর্ট যে রায় দিতেন বা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিতেন, সুপ্রিম কোর্টের যা ভূমিকা হতো, সেগুলো কিন্তু ওই যে কলোনিয়াল ইম্পিরিয়ালিজম, অর্থাৎ ঔপনিবেশিক যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদী শাসকদের মনোভাবের ভিত্তিতে। তা সেইটা আমরা স্বাধীন ভারতে যখন ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট পরিচালিত হতে শুরু করলো, তখন আমরা স্বাধীন ভারতের নাগরিক মানব কেন? এবং মহামান্য কলকাতা হাইকোর্টেও রাজ্য সরকার ওই রায়গুলো তুলে ধরেছিলেন। সেখানে আমাদের তৎকালীন আইনজীবী সর্দার আমজাদ আলী অত্যন্ত স্পষ্টভাবে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাগুলোই বলেছিলেন যে কলোনিয়াল বা ওই ঔপনিবেশিক শাসকদের, সাম্রাজ্যবাদী শাসকরা যারা ভারতকে দীর্ঘদিন ধরে শাসন করেছে, 200 বছর ধরে, তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে ভারত পরিচালিত হবে না, ভারতীয় বিচার ব্যবস্থা পরিচালিত হবে না। ভারতীয় বিচার ব্যবস্থা পরিচালিত হবে স্বাধীন ভারতে, যখন ভারতের ন্যায় সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট পথ চলা শুরু করেছে তখন থেকে। কাজেই ওই রায় দুটো হাইকোর্টও খারিজ করে দিয়েছেন এবং আমাদের আশা মহামান্য সুপ্রিম কোর্টও খারিজ করে দেবেন। আর আমরা স্বাধীন ভারতে যখন ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে সুপ্রিম কোর্ট চলছে, তার কিছু সুপ্রিম কোর্টের রায় দিয়েছি। কাজেই এ তো দীর্ঘ হওয়ার দরকার নেই। আর দিল্লি চেন্নাইয়ের ক্ষেত্রে রাজ্য সরকার যা বলেছে, আমরা শুধু একটা কথাই বলেছি যে তোমরা বলো এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী কি বিরোধী নয়। যদি সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী হয় তাহলে এটাকে তোমায় খারিজ করতে হবে, সহজ কথা। এবার রাজ্য সরকার, অনেকে আমাদের প্রশ্ন করছেন যে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের রায় না মানেন। প্রথম কথা, সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ আছে। রায় কি হবে এটার আগাম কোনো অনুমান করে কোনো কথা বলাটা সমীচীন না, কিন্তু আমরা আমাদের প্রত্যাশার কথাটা বলতে পারি। আমরা বলতে পারি যে আমরা 6টা জয় পেয়েছি কলকাতা হাইকোর্টে এবং স্যাটে। 2022 সালে কলকাতা হাইকোর্টে এটা বর্ষসেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে ইন্টারিম অর্ডার হয়েছে জাস্টিস সন্দীপ মেহতা এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে, সেখানেও কিন্তু আমাদের আংশিক জয় হয়েছে। কারণ প্রাইমা ফেসি মহামান্য সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ডিএটা বা ডিয়ারনেস রিলিফটা কর্মচারীদের প্রাপ্য, সরকার দেয়নি। এই জন্যই তো অন্তর্বর্তী আদেশে বকেয়া, ওই সময়ের বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলেছিলেন। তাহলে প্রাইমা ফেসি এটা কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মেনে নিয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছিলেন যে কোর্টে কেস পেন্ডিং, আমাদের টাকার অভাব, এই কারণে কর্মচারীদের ন্যায্য প্রাপ্যটা অনন্তকালের জন্য আটকে রাখা যাবে না। অর্থাৎ ওখানেও কিন্তু আমরা একটা জয় পেয়েছি, সেটা আমাদের 7ম জয়। এবার 8ম জয় আমাদের আসবে এই কারণে যে রাজ্য সরকারকে তো বলতে হবে যে 309 নম্বর ধারায় রোপা 2009-এ যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট তারা করেছে, সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট কেন তারা মানবে না। একবার কনস্টিটিউশনাল কমিটমেন্ট করে ফেললে আমি মানব না এটা বলার ক্ষমতা পরের শাসক দলের নেই, কাজেই তাকে মানতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কেরল তাদের নিজস্ব একটা প্রাইস ইন্ডেক্স তারা তৈরি করেছে, এটা সর্বভারতীয় অনুমতি নিয়েছে এবং বিজ্ঞান ভিত্তিক একটা প্রক্রিয়া তৈরি করেছে, যার জন্য দেখবেন কেরলের ওদের 5 বছর অন্তর পে কমিশন হয়। ওদের পুরো বিষয়টা কিন্তু বাকি 27টা রাজ্য সরকারের থেকে আলাদা, কাজে ওদের রেফারেন্স এখানে টানলে হবে না। কিন্তু ওরা তো ওদের নিজস্ব একটা বিজ্ঞান ভিত্তিক এবং মানে অনুমোদন প্রাপ্য একটা মান্যতাপ্রাপ্ত সূচক ওরা ব্যবহার করছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সেরকম কোনো সূচক নেই, কাজেই পশ্চিমবাংলাকে দিতে হবে। আর একটা কথা যেটা কপিল সিব্বল তার সাবমিশনে বলেছিলেন, সেটা খুব হাস্যকর, যে রাজ্য সরকারের নাকি ডিএ দেওয়ার সূচকটা হচ্ছে কস্ট অফ লিভিং, সে কারণে দিল্লিতে বেশি দেয় আর পশ্চিমবাংলায় কম দেয়। তা এখন কস্ট অফ লিভিং কপিল সিব্বল বলে দিলেন আর সেটা রাজ্য সরকারের রুল হয়ে গেল, এরকম তো হয় না।
তাহলে তো কোথাও সেটা লিপিবদ্ধ আছে, সেইটা কিন্তু কপিল সিব্বালজি দেখাতে পারেননি। এখন কস্ট অফ লিভিং যদি এটা রাজ্য সরকারের সূচক হয়, তাহলে পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, সুন্দরবন, বিভিন্ন জায়গায় যা কস্ট অফ লিভিং, আর কলকাতায় বা শ্রীরামপুর বা চন্দ্রনগরে যা কস্ট অফ লিভিং, সেটা তো এক নয়। তাহলে রাজ্য সরকার কি এই সমস্ত জায়গায় আলাদা আলাদা হারে দিয়ে দেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় এমন একটা শাসক পেয়েছি, যে শাসকের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ সত্যি কথা বলেন না। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে 2011 সালে, নির্বাচনী ইস্তাহারের 49 নম্বর পাতায় তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য কর্মীরা ডিএ পায় না, রাজ্য কর্মীরা কেন্দ্রীয় হারে হাউস রেন্ট অ্যালাউন্স পায় না, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স পায় না, এডুকেশন অ্যালাউন্স পায় না, এই জন্যে অন্যান্য রাজ্যের অর্ধেক বেতন পায়। সরকারে এলে তৃণমূল কংগ্রেস এই অবস্থা দূর করবে, ডিএর যে ব্যাকলগ আছে সেটা পূরণ করবে। ফিফথ পে কমিশনে ওনারা লিখেছিলেন 28 মাসের, লেখাপড়া একটু কম করেন তো, ওটা 27 মাস হবে। তা 27 মাসের বকেয়া দিয়ে দেবেন, যেটা বর্ধিত বেতনের, পঞ্চম রাজ্য বেতন কমিশনের বর্ধিত যে বেতন, যেটা বামফ্রন্ট সরকার দেয়নি, সেটা দিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নিয়মিত ডিএ দেওয়ার ব্যবস্থা করবেন। তা ক্ষমতায় আসার পরে একেবারে উল্টে গেছেন। ওই যে সত্যি কথা তিনি বলেন না, তিনি উল্টে গিয়ে বলছেন এটা অধিকার নয়। তা তিনি 48 মাসের বকেয়া দেননি, ওরা 27 মাসের বকেয়া তিনি দিয়ে দেবেন, তিনি নিজেই 48 মাসের বকেয়া দিলেন না। আর একটা বিষয় আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাই পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের দিয়ে দেওয়ার সূচক বলে 309 নম্বর ধারায় রোপা 2009-এ মান্যতা দিয়ে গেছেন আগের সরকার, এবং রাজ্য সরকারের কোনো ডিএ দেওয়ার অন্য কোনো আলাদা সূচক নেই। কাজেই রাজ্য সরকার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মানতে বাধ্য, এমন নির্দেশই মহামান্য সুপ্রিম কোর্ট দেবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং সেটা যখন হবে, তখন কি পে কমিশন হলো, ষষ্ঠ না সপ্তম না অষ্টম না নবম, কি রোপা হলো, আমাদের দেখার প্রয়োজন নেই। ইরেসপেক্টিভ অফ রোপা, ইরেসপেক্টিভ অফ পে কমিশনের রেকমেন্ডেশন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দিয়ে যেতে হবে। এখন রাজ্য সরকার, অনেকে বলছেন যদি না মানেন তাহলে কি হবে? সুপ্রিম কোর্টের রায় মানতে রাজ্য সরকার বাধ্য। আপনারা দেখবেন এসএসসি মামলার রায় বেরিয়েছিল 2025 সালে 23 এপ্রিল বেলা 12:30টার সময়, আর বেলা 3টের সময় রাজ্য সরকার ওই রায় মেনে অর্ডার করেছিলেন যে নতুন করে পরীক্ষা প্রস্তুতি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে ছোটেন, একটু লাফালাফি করেন, লম্পঝম্প করেন, বলেন আমি আইনজীবী বলে ভুলভাল কথা বলেন, মাননীয় বিচারপতিদের উদ্দেশ্যে অশোভন কথাবার্তা বলেন। এটা তার ব্যক্তিগত রুচি, শিক্ষা, তার সংস্কৃতির উপর নির্ভর করে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায় দেয়, তখন কিন্তু সেটা একদম সরসর করে ওই 2-3 ঘন্টার মধ্যে মেনে নেন। এরকম আরও একাধিক উদাহরণ আমি আপনাদের দিতে পারি। কাজেই সুপ্রিম কোর্ট যে রায় দেবে এবং কমপ্লিট জাজমেন্ট হওয়ার পর এই রায় হচ্ছে, শুধু এসএলপিটা খারিজ করছে কি এসএলপিটা রাখছে, অ্যাডমিশন করছে, এইটার শুনানি কিন্তু হচ্ছে না। সুপ্রিম কোর্ট কিন্তু কমপ্লিট জাজমেন্ট দিচ্ছে। কাজেই এই মামলায় যে আমাদের জয় আসছে এবং রাজ্য সরকার যে এটা মানতে বাধ্য, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।